এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বললেন ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন হবে সুষ্ঠু বললেন নবনিযুক্ত সিইসি। এবং রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোগান্তি বাড়লে চাপ পড়তে পারে রিজার্ভে বলছেন অর্থনীতিবিদ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন বেগম জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন প্রধান উপদেষ্টা। একই সাথে বলেছেন, জুলাই অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই ফ্রেমে এ সময়ের সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর একজনের ঘাড়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব, শিক্ষার্থী জনতার আন্দোলনের পর আরেকজন ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর যোগ দিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কুশল বিনিময়ই বলে দেয় বাংলাদেশের রাজনীতির অনেক কিছু। বিকাল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। সেখানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সরকারের উপদেষ্টারা। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই ছুটে যান বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর ইউনূস চলে যান মূল মঞ্চের দিকে, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সেখানে বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে আসতে দেওয়া হয়নি সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে। তাকে এখানে আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। ডক্টর ইউনূস আরো বলেন, জুলাই বিপ্লবে মানুষের পাশে থেকে সেনাবাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরে দেশের সব রাজনৈতিক দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা মেতে ওঠেন আড্ডায়। দেখা করেন সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। সেখান থেকে বেগম জিয়া রওনা হন গুলশানের উদ্দেশ্যে। অসংখ্য ভক্ত অনুরাগী ঘিরে ধরেন তাকে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন বেগম খালেদা জিয়া। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে বিদায় দেন। 12 বছর পর যেমন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন অনুষ্ঠানে, আবার একই মঞ্চে দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের ছিল সম্প্রীতির পরিবেশ। আলোচনা বলছেন, এমন সম্প্রীতির গড়ে উঠুক আগামী বাংলাদেশ। নাসির সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের আত্মত্যাগ সামনে রেখে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবাধ নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই তিনি করবেন। 2014, 18 এবং 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যেন না হয় তাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। সাবেক আমলা, বিচারক ও সামরিক কর্মকর্তার সমন্বয়ে নতুন ইসি গঠন করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। প্রথম প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত সিইসি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ উদ্যোগ। আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কি কি কোন কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অব মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে যা যা প্রয়োজন সবই করা হবে বলেও জানান তিনি। যেখানে যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট। 2014, 18 ও 24-এর মতো কলঙ্কজনক নির্বাচন যাতে আর না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত সিইসি। আহত হলো, নিহত হলো। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো রকম প্রভাবিত না হয়ে নতুন কমিশনের নিরপেক্ষ আর স্বচ্ছ ভূমিকা দেখতে চান দেশের রাজনীতিবিদরা। নতুন নির্বাচন কমিশন দেশের জনগণের ভোটের প্রত্যাশা পূরণ করবে, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। নতুন নির্বাচন কমিশন সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই। গত 3টা নির্বাচন কমিশন তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা অনেক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। তো আমি আশা করব যে সেই ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য যা করা দরকার সেটা করবে। কারো কোনো রকম প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা এটা যাতে কোনোভাবে কেউ কোনোদিন খর্ব করতে না পারে তার দৃষ্টান্ত স্থাপন তারা করবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে এবং সকল পর্যায়ে জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে। সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময় হতে পারে দেশের জাতীয় নির্বাচন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক সম্মেলনে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। লন্ডন থেকে দেখব শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ। এতে 5 আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এই সময় অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। এটা নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে, যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে। তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও, বাট তারা নিজেরাই বলছে টেক টাইম। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো
সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না। সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান সরকার দলীয় এমপি ডক্টর রূপা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কবির, সময় সংবাদ, লন্ডন। করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। আর তাই অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে দেশের রিজার্ভ। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করি, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছি এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা ফন্ডিত থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয়, তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে, এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিবুর রহমান দেশে ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন। কমিউনিস্ট পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে শেখ মুজিবই দেশে প্রথম গুম ও বিচার বহির্ভূত হত্যা শুরু করেন বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন। এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের আইকন ছিল কে? শেখ মুজিবুর রহমান। যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবুর রহমানের, মুজিবের নির্দেশে। কাকে করা হয়েছিল? সিরাজ শিকদার। ফ্যাসিবাদ যায় নাই, ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দালাল ফিরে গেছে, যেখান থেকে এসেছিল 81 সালে, 1981 সালে, সেখানে এসে ফিরে গেছে। আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন। দেখছেন জনপদের সময়। খুলনা ও সাতক্ষীরার সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র।
সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যেমন সাহায্য করে, তেমনি অনিরাপদ খাবার জটিল রোগসহ মৃত্যুর কারণও হতে পারে। খাদ্য নিয়ে রীতিমতো সচেতনতা বাড়লেও প্রতিদিন বাজার থেকে যেসব মাছ ও সবজি কিনছি তা কি নিরাপদ? সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩ শিক্ষার্থী খুলনা ও সাতক্ষীরার ৭টি এলাকার বিভিন্ন ঘেরের মাছ, সবজি, পানি, মাটি ও ২০টি কোম্পানির মাছের খাবার উপর গবেষণা করেন। এতে উঠে আসে সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসাসহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি। সবজি চাষে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে হেভি মেটালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে, আর চিকিৎসকরা বলছেন জেনে শুনে এসব খাদ্যদ্রব্য গ্রহণ করা বিষ পানের সমান। মাছে যেমন হেভি মেটাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই সবজিতেও হেভি মেটাল থাকছে, ফলে দুটাই কিন্তু মানুষ আসলে গ্রহণ করছে। এর যে ক্ষতি এটা দীর্ঘমেয়াদী, তার ফলে একবার যদি ঢোকে তাহলে এর বিষক্রিয়া বহুদিন ধরে থাকে। মনিটরিং বৃদ্ধির পাশাপাশি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এটা যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের মৎস্য অধিদপ্তরের এই অংশে যতটুকু করণীয় আমরা চেষ্টা করব। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ব্রয়লার মুরগির মাংস হারে মিলেছিল অতিরিক্ত মাত্রায় নিকেল, ক্রোমিয়াম, সীসা ও আর্সেনিক। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। উড়োজাহাজে ঘুরে ঘুরে সেবা দেয়া বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু হাসপাতাল অরবিস এখন বন্দরনগরী চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে। চক্ষু চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অস্ত্রোপচার সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসপাতালটিতে। প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বের সেরা ২০ জন চক্ষু বিশেষজ্ঞ। বিশেষায়িত এই হাসপাতালে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে চোখের চিকিৎসা, অস্ত্রোপচার। বাংলাদেশে অরবিসের এই কার্যক্রম চলবে ১২ দিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতালটি ১৭ নভেম্বর ১১তম বারের মতো বাংলাদেশে আসে। পৃথিবীব্যাপী ২০০টির বেশি দেশ ও অঞ্চলের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া এই হাসপাতালটির পরবর্তী কার্যক্রম চলবে আফ্রিকার দেশ রুয়ান্ডায়। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় বেগম জিয়া। প্রধান উপদেষ্টার অভিনন্দন। অভ্যুত্থানে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে সেনাবাহিনী, বললেন ডক্টর ইউনূস। সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন। ছাত্র জনতার আত্মত্যাগ মাথায় রেখে আগামী নির্বাচন সুষ্ঠু হবে, বললেন নবনিযুক্ত। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।